গণহত্যার জন্য আওয়ামী লীগ যতদিন ক্ষমা না চাইবে এবং দলটির নেতারা জুলাই হত্যাকাণ্ডের দায় বিচারের আওতায় না আসবে ততদিন এদেশে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিলে জাতীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছাড়ার পর প্রথমবারের মতো হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানাতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, খুনিদের বিচারের আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্য ফেব্রুয়ারির মধ্যে 6টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দাখিল করবে। শফিকুল আলম বলেন, বৃহৎ আকারে সংস্কার হলে 26 জুন নাগাদ অথবা ন্যূনতম সংস্কারে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত সিপিডির পরিসংখ্যান সম্পর্কে তার ধারণা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, বর্তমান সরকারের সময়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। আমাদের বিজনেসের পরিবেশ এবং এই গত 6 মাসে এই গভর্নমেন্টের যে অর্জন, এটা অভূতপূর্ব। আমরা রাইট ইকোনমিক রিফর্মগুলো যখন ইনপ্লেস থাকবে, যখন করা হবে, হু করে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে। এটা এই গভর্নমেন্টের কমিটমেন্ট। সাংবাদিকদের নতুন অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের বিষয়ে 1.5 সপ্তাহের মধ্যে সমাধান হবে জানিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানে নিয়োগকৃত কর্মীদের 30%কে কার্ডের আওতায় আনা হবে। নতুন নীতিমালা আসলে স্থায়ী এবং অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বলে কোনো কিছু রাখার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতী নয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আমরা এর আগে কিছু সাংবাদিক। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকে ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে চলমান অস্থিরতা, ন্যায্য পানি বন্টন এবং সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয় উত্থাপন করবে বাংলাদেশ। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশা করেন তিনি। হুঁশিয়ারি দেন কোনো বিষয়ে ছাড় না দেয়ার। ফজলে রাব্বির রিপোর্ট। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যে 55তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এতে কোন কোন বিষয় উত্থাপন করা হবে তা ঠিক করতে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি চুক্তি অনুযায়ী বন্টন করা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে এবার আলোচনায় গুরুত্ব পাবে। উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমে ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরি করাই হবে এবারের সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান লক্ষ্য। কার দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো, তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এর সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। উপদেষ্টা আরো বলেন, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত নিয়ে অসম চুক্তিগুলো সংশোধনের বিষয়ে আলোচনা করা হবে। এবার দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো, কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিচ্ছি। বিজিবি মহাপরিচালক বলেন, কোনো বিষয়ে ছাড় দেবে না বাংলাদেশ। এই চাঁপাইনবাবগঞ্জ আঙ্গারপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন, কোনো ছাড় এবারের বৈঠকে দুই দেশের সীমান্ত বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র, স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দেশ বিরোধী সব চক্রান্ত রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
খুলনা বিভাগের ৩ জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বিএনপির নেতৃত্বে আগামী দিনে ভালো কিছু হবে, তাই জনগণের সেই বিশ্বাস রক্ষা করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা পর্যায়ে ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা গেল ১৫ বছর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন সহ্য করেছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এখন নেতাকর্মীদের সবচেয়ে বড় দায়িত্ব মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখা। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জনগণের একটি বিশাল অংশ, বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয়, ভালো কিছু পারে করা সম্ভব হয়, সেটি বিএনপির নেতৃত্বেই হবে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো, এটি একটি আস্থার বিষয়। সামনের পথ মোটেও মসৃণ নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে পালিয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩১ দফা বাস্তবায়নই হবে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বিএনপির প্রতিশোধ বলেও জানান তারেক রহমান। ৩১ দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব এবং এটি একটি চলমান। অন্তর্বর্তী সরকার ৬ মাসেও জনজীবনে স্বস্তি ফেরাতে পারেনি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এজন্য শেখ হাসিনা নেতৃত্বাধীন স্বৈরাচার সরকারের ভুল নীতিকে দায়ী করেছে সংস্থাটি। সিপিডি ভবনে অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, পণ্যের দাম কমাতে সরকার কিছু পদক্ষেপ নিলেও তা ব্যর্থ হয়েছে। এ সময় দ্রুত গণতান্ত্রিক পথে যেতে হবে বলেও জানায় সিপিডি। শারফুল আলমের রিপোর্ট। ভরা মৌসুমে চড়া নিত্যপণ্যের বাজার, সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও বেশিরভাগ পণ্যই অতিরিক্ত দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। সিপিডি জানায়, মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের সুদহার বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিলেও চাঁদাবাজি ও মজুতদারি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। তাদের মতে, অন্তর্বর্তীকালীন সরকার যদি সাহসী এবং জরুরি পদক্ষেপ না নেয়, তাহলে মূল্যবৃদ্ধির লাগাম টানা কঠিন হয়ে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার যে অত্যাবশ্যকীয় ও বিভিন্ন পণ্যের উচ্চ মুদ্রাস্ফীতির মূল্যস্ফীতির বোঝা কমাতে সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। করা মধ্যস্বত্বভোগী এবং যোগ সাজসের মাধ্যমে যারা দাম বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি, প্রতিযোগিতা আইন ২০১২ এটাকে সংশোধন করা, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করা, যাতে তারা অর্থনৈতিক ধাক্কাটা থেকে পুনরুদ্ধারের জন্য কিছুটা অবকাশ পায়। সেমিনারে চলতি অর্থবছরে ৬ মাসে ৪৫.১ হারে রাজস্ব আদায় করতে হবে সরকারকে, যা অসম্ভব বলে মনে করে সিপিডি। পরিবর্তিত সময়ে যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বলেও মনে করে সংস্থাটি। সাধারণ মানুষের জীবনযাত্রা চিন্তা না করে শুল্ক বৃদ্ধিতে আইএমএফের চাপ গ্রহণযোগ্য নয় বলেও মত দেন তারা। 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত
3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। আমাদের মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির হার দ্বিগুণ। সো জীবনযাপনের একটা অবনমন হচ্ছে। যে এখন একটা সুযোগ এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের, যে আমাদের প্রত্যক্ষ কর এটার কিভাবে আমরা ভিত্তিটা বাড়াতে পারি, এটা কিন্তু একটা সুযোগ ছিল। আমাদের এখানে কর ফাঁকি, বিশেষত প্রত্যক্ষ কর ফাঁকি একটা বিশাল, এটা IMF বলেছে সেই জন্য করতে হবে বলে আমরা কখনোই মনে করিনি। আমরা মনে করেছি যে এই সর্বনিম্ন কর জিডিপি, রাজস্ব জিডিপির হার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা সবসময় বলেছি যে এটার ফলে যেটা হচ্ছে, আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে আমরা চলে যাচ্ছি। অনুষ্ঠানে জানানো হয়, রাজনৈতিক কারণে নতুন বিনিয়োগে আস্থা হারাচ্ছেন উদ্যোক্তারা। সিপিডির মতে, দুষ্টচক্রে আবদ্ধ বিদ্যুৎ ও জ্বালানি খাত, ব্যাংকিং খাতের দুর্বলতা কমাতে রুগ্ন ব্যাংকগুলোকে একীভূত করার পরামর্শ দিয়েছে সিপিডি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সমর্থনের মাধ্যমে ব্যাংকের টাকা চুরি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সিস্টেমগুলো এমনভাবে উন্নত করতে হবে যেন দুর্নীতির কোনো সুযোগ না থাকে। অনলাইনে সমন্বিত সত্যায়ন কার্যক্রম শুরু হলে কাগজপত্র সত্যায়িত করতে হয়রানি অনেকাংশে কমে যাবে বলেও জানান তৌহিদ হোসেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। এখন থেকে বিদেশ যেতে ডকুমেন্ট সত্যায়িত করতে আর বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে হয়রানি হতে হবে না বিদেশ যাত্রীদের। mygov.bdর মাধ্যমে শিক্ষার্থী সহ সকলেই তাদের সার্টিফিকেট, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়িত করতে পারবেন ঘরে বসেই। এ নিয়ে অ্যাপোস্টিল কনভেনশন 1961 বাস্তবায়নের প্রথম ধাপে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বলেন, এখন থেকে কাগজপত্র সত্যায়নে হয়রানি কমবে, বাঁচবে সময়, পাশাপাশি সাশ্রয় হবে 500 কোটি টাকা। যে কিছু বাধা ছিল যে এক এক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের ফি এক এক রকম, এটা একটা বড় বাধা ছিল। এবং ওই পেমেন্ট গেটওয়ে স্যার একদম স্পষ্টভাবে বললেন যে আমি 1 দিনের মধ্যে এটা শেষ করে ফেলবো। দূতাবাসের ভেতরে বসে যে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা কষ্ট করে দাঁড়িয়ে থাকেন। আজকে যে সলিউশনটা আমরা বের করলাম, এটা হচ্ছে সঠিক সলিউশন। এই সিস্টেম হবে তখনই যখন পার্টিকুলার সার্টিফিকেট যখন জেনারেট হবে, এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু অটোমেটিক্যালি হিট করবে উইথ এ কিউআর কোড, এবং যে জায়গায় প্রয়োজন সেই জায়গা থেকে এর রিট্রিভ করা সম্ভব হবে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে দুর্নীতি কমবে, তবে মাইগভ অ্যাপটির নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। মাইগভ, এটাতে আপনারা সব ধরনের সেবা নিয়ে আসছেন, এটা কতটুকু সেফ, সিকিউর? বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু টাকা চুরি হয়ে গেছে। এখন আপনাদের এই যে একটা প্ল্যাটফর্মের উপর আপনারা নির্ভর করছেন, যদি এটাতে কোনো সমস্যা দেখা দেয়, আমার কাছে লেমেন হিসেবে মনে হচ্ছে যে এটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে। সবসময় প্রযুক্তির যে উন্নতি সেটা কাজ করে না। এমআরপি সম্বন্ধে আমার খুব উচ্চ ধারণা ছিল। সর্বশেষ মিটিংয়ে আমি জানলাম যে এমআরপি একজনের পক্ষে একাধিক নেওয়া সম্ভব। ব্যাংকের টাকা চুরিতে আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোকজন জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভবত না। ঘরে বসে পাসপোর্ট সেবা পেতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে। দল গঠন করে জাতীয় নির্বাচনের সরকারের সব শক্তি ব্যবহার করা হলে 5 আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, একনায়কতন্ত্র যেন আর ফিরে না আসে সে বিষয়ে ঐক্যমতের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের জনগণই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। জন আকাঙ্ক্ষা পূরণের সরকারকে সঠিক পথে আনতে প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে এর যৌক্তিক কারণ জনগণের কাছে স্পষ্ট করতে হবে। রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, এটা আমরাও স্বাগত জানাব।
জনগণও স্বাগত জানাবে, আসুক। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে? তাহলে এই জাতির, এই দেশের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রাণ শক্তি হচ্ছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই ঐক্যকে সারা জীবন আমাদের ধারণ করে যেতে হবে।